স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। তিনি যা করেছেন সেটা চূড়ান্ত পর্যায়ের ধৃষ্টতা, লিমিট ক্রস করেছেন। আমাদের জুলাই আন্দোলন এবং জুলাই সনদের বিরুদ্ধে যে কথা বলেছেন এটা অমার্জনীয়, এটা ক্ষমা করা যায় না। যে আবেগ দিয়ে কোনো কিছু হয় নাই, আরে বেটা আবেগ দিয়েই তো জুলাইটা হইছে। বিএনপি রেজিম যেভাবে ক্ষমতা আসছে ঠিক 2008 সালে হাসিনা এভাবে ক্ষমতা আসছে। আর এই ক্ষমতা আসার সাথে সাথে নিজের শাসনে বিএনপি এমন এক অভাবনীয় ভয়ঙ্কর সর্বনাশ নিজে থেকে দাওয়াত করে নিয়ে আসিছে যে সরকার যত সিটি পাক না কেন 12 ফেব্রুয়ারি থেকে একটা অতি দুর্বল ভঙ্গুর সরকারের জন্ম দিচ্ছে। আর তাদের ভবিষ্যৎ সেদিনই লেখা হয়ে গেছে। না, আমরা যেটি ভেবেছিলাম সেটি হচ্ছে না। আমরা ভেবেছিলাম জুলাই সনদ নিয়ে যে আইনি জটিলতা এবং বিএনপি সংবিধানকে আঁকড়ে ধরা আর 11 দলীয় জোট জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য সরকারি দলের প্রতি জোর চাপ প্রয়োগ করা, এই দুটি বিষয় হয়তো সংসদের ভিতরেই সমাধান হবে, কিন্তু এখন দেখছি না, এটি সংসদের ভিতরে আর সমাধান হচ্ছে না। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো। ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা অলরেডি দেখে ফেলেছেন, দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। সবাইকে বলবো আজকের এই ভিডিওটি আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনতে হবে, তাহলেই আজকের এই ভিডিওর সারমর্ম জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন তাহলে কথা না বাড়াই, একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি। বাংলাদেশে এখন ক্ষমতা শুধু নির্বাচিত সরকারের হাতে থাকে না, নাইও ক্ষমতার একটা স্থায়ী কাঠামো তৈরি হয়েছে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি আর পরাশক্তির সমর্থন নিয়ে। যেই দল এই দুইটার উপর ভর করে ক্ষমতা আসে তার ভবিষ্যৎ আগেই লেখা হয়ে যায়। তার মানে হইতেছে বিএনপি সরকার দুর্বল হয়ে জন্ম নিছে, কারণ বাংলাদেশের ক্ষমতার কাঠামো এখন রাজনৈতিক দলের হাতে নাই, সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি আর পরাশক্তির হাতে সেই ক্ষমতা। বিএনপি রেজিম যেভাবে ক্ষমতা আসছে ঠিক 2008 সালে হাসিনা এভাবে ক্ষমতা এসেছিল। আর এই ক্ষমতা আসার সাথে সাথে নিজের শাসনে বিএনপি এমন এক অভাবনীয় ভয়ঙ্কর সর্বনাশ নিজে থেকে দাওয়াত করে নিয়ে আসিছে যে সরকার যত সিটি পাক না কেন 12 ফেব্রুয়ারি থেকে একটা অতি দুর্বল ভঙ্গুর সরকারের জন্ম দিছে। আর তাদের ভবিষ্যৎ সেদিনই লেখা হয়ে গেছে। আমি আগের এপিসোডে বলছি বিএনপি তার শাসনকাল কখনো পিসফুলি শেষ করতে পারেনি, শান্তিপূর্ণভাবে। ইতিহাসে নাই। জিয়ার শাসন শেষ হয়েছে জিয়ার হত্যাকাণ্ডের মধ্য দিয়া, সাত্তারের শাসন মিলিটারি কু দিয়া, খালেদা জিয়ার 1991 শাসন একটা পাতানো নির্বাচন তারপরে পদত্যাগের মধ্য দিয়া খালেদা জিয়া সরকারের, আবার 2002 সালের শাসন 111 দিয়া। এবারেও আমি দেখি না যে বিএনপির ট্রানজিশনটা পিসফুল হবে। যাই হোক, আমি ইরান ইসরায়েল যুদ্ধের কথা বলতেছি না, এটার চাপ বিএনপি রেজিমকে তো নিতেই হবে। তার চাইতে গভীর দুইটা সংকটকে সাথে নিয়ে বিএনপি সরকার যাত্রা শুরু করছে। যেই সংকট তারা কাটাতে পারবে না, বরং গভীর হবে যতদিন যাবে। আমি আজকে পরিষ্কার করে আপনাদেরকে দেখাই দেবো কিভাবে আওয়ামী লীগের 2008 সালের ক্ষমতা আসা আর বিএনপির 2026-এর ক্ষমতা আসা একই ধরনের ঘটনা। আর এর মধ্যেই লুকায় আছে বিএনপি সরকারের পরিণতি কি হবে। আসেন সে অঙ্কের হিসাবটা বুঝে দেখি, যা কেউ কখনো আপনাদেরকে দেখায় নাই। তবে এটা ঠিক একদম এক্স্যাক্টলি আওয়ামী লীগের মতো পরিণতি হবে আমি সেটা বলতেছি না, কারণ আওয়ামী লীগ যেভাবে ক্ষমতা টিকা রাখছিল 16 বছর সেই কাজগুলো বিএনপি করতে পারবে না। কিন্তু কি কি করতে পারে সেটা আমরা পরে দেখবো। আসেন আগে আমরা দেখি 2008 সাল আর 2026 সালে এই দুইটা নির্বাচন কেন একই রকম। 2008 সালে হাসিনা সরকার একটা খুবই বিশেষ ধরনের সরকার ছিল, যে কারণে যেই দিন সে ক্ষমতা আসছে সেই দিনই তার পতনের ঘন্টা বাজছে। কেন জানেন? কারণ 111-এর সরকার হয়েছিল সেই সরকার যেই সরকার বাংলাদেশকে ইন্ডিয়ার হাতে তুলে দিছিল। আর এই কাজের উকিল ভাবছিল আমেরিকা। ইন্ডিয়ার আমেরিকা হাসিনাকে ক্ষমতায় বসাইলো কেমনে? বসাইলো বাংলাদেশের সিভিল মিলিটারি ব্যুরোক্রেসিকে দিয়া। ইন্ডিয়ার আমেরিকার এই আন্ডারস্ট্যান্ডিং এ হাসিনাকে ক্ষমতায় বসানো হলো। মাঠে কাজ করলো সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি। ইন্ডিয়ার আমেরিকা আইসা তো নির্বাচন করে দেওয়া যায়নি, নির্বাচন করছে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি। এরাই হাসিনাকে ক্ষমতায় বসাইলো। মানে তার আমলা, প্রশাসন, পুলিশ, আর্মি এরা। এর ফলে কি হলো? হাসিনা ক্ষমতা আসলো, কিন্তু ক্ষমতায় বসানোর চাবিকাঠি নিয়ে নিল সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি। সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি হয়ে উঠলো বাংলাদেশের হর্তাকর্তা বিধাতা। একদিকে জুডিশিয়ারি আর একদিকে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি। মজাই মজা, আর কি দরকার? এরাই আসলে ক্ষমতা, এরাই আসলে পাওয়ার। যেই রাজনৈতিক দল এদের কর্তৃত্ব অব্যাহতভাবে চালাইতে দিবে তাদের এরা ক্ষমতা আনবে। এই সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি আর জুডিশিয়ারি একসাথে হয়ে ওঠে ডিপ স্টেট। সহজ বাংলায় বললে ক্ষমতার স্থায়ী কাঠামো। প্রায় সব রাষ্ট্রেই স্থায়ী কাঠামো থাকে ক্ষমতার। আপনি কইতে পারেন যে ডিপ স্টেট কি অন্য দেশে থাকে না? হ্যাঁ থাকে। প্রায় সব রাষ্ট্রেই স্থায়ী ক্ষমতার কাঠামো থাকে, কিন্তু পার্থক্য হলো কোথাও এই ডিপ স্টেট নীতিতে প্রভাব ফেলে, কোথাও এটা রাজনীতির উপরে আধিপত্য করে। আর বাংলাদেশে এই ডিপ স্টেট জনগণ রাজনৈতিক দল এগুলোর চাইতে শক্তিশালী হয়ে উঠছে। তাতে সমস্যা কি? বাংলাদেশের এই ডিপ স্টেটের সমস্যাটা একটু বুঝে দেখি, তাহলে বুঝতে পারবেন বিএনপির এই শাসনামল, বিএনপির এই রেজিমটা কেন দুর্বল। আধুনিক রাষ্ট্রতত্ত্বে বলে যে সিভিল সার্ভিস, সামরিক বাহিনী, প্রশাসন এটা থাকবে রাজনীতি নিরপেক্ষ। তারা রাষ্ট্রের স্থায়ী প্রতিষ্ঠান, যে সরকারি ক্ষমতা আসুক না কেন তারা আইন এবং সংবিধান অনুযায়ী সরকারের নীতি বাস্তবায়ন করবে। দার্শনিক ম্যাক্স ওয়েবারের মতে আধুনিক রাষ্ট্রের আমলাতন্ত্র হওয়া উচিত পেশাদার, নীতিভিত্তিক এবং রাজনৈতিকভাবে নিরপেক্ষ। তাইলে রাজনৈতিক দল আর ব্যুরোক্রেসির মধ্যে সম্পর্ক কি? একটা নির্বাচিত রাজনৈতিক দল নির্বাচনে যেতে ক্ষমতায় আসে একটা রাজনৈতিক এজেন্ডা নিয়ে, তখন তারা নীতি নির্ধারণ করবে, পলিসি মেকিং করবে। আর প্রশাসন এবং সামরিক কাঠামো করবে পলিসি ইমপ্লিমেন্টেশন, বাস্তবায়ন। তার মানে রাজনৈতিক নেতৃত্ব সিদ্ধান্ত নেবে আর সরকারি আমলা প্রশাসন এটা বাস্তবায়ন করবে। কিন্তু বাংলাদেশে আমলাতন্ত্র নিজেই শক্তিশালী হয়ে সরকারকে প্রভাবিত করে। বিএনপি যাতে গণতন্ত্র গণতন্ত্র করে সিলাইতেছে, গণতন্ত্র মানে তো ভোট না। একটা স্বাস্থ্যকর গণতন্ত্রে
ব্যুরোক্রেসি আর রাজনৈতিক দলের সম্পর্কটা এমন হওয়া উচিত যে রাজনীতি নীতি নির্ধারণ করবে, ব্যুরোক্রেসি আইন অনুযায়ী বাস্তবায়ন করবে, সামরিক বাহিনী বেসামরিক সরকারের অধীনে থাকবে। তার মানে নিরপেক্ষ আমলাতন্ত্র আর নির্বাচিত নেতার রাজনৈতিক দিক নির্দেশনা, এই দুয়ে মিলে সরকার। নিরপেক্ষ মানে কিন্তু স্বাধীন ক্ষমতা না। ব্যুরোক্রেসি সরকারের নীতি বাস্তবায়ন করবে কিন্তু দলীয় রাজনীতির অংশ হবে না, নিজের রাজনীতি চালাবে না। বাংলাদেশের ব্যুরোক্রেসি দলীয় রাজনীতির অংশ হয়ে ওঠে, নিজের রাজনীতি চালায়, নিজের রাজনৈতিক দলগুলোকে চালায়, এবং বাংলাদেশে এরা নিজেরাই আসল রাজনৈতিক ক্ষমতা হয়ে ওঠে। আমি আপনাদেরকে হাসিনাকে ক্ষমতা আনার বিষয়টা একটু দেখাই, কিভাবে হাসিনাকে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি ক্ষমতা আসছে। আগে তো বলছি যে আমেরিকা আর ইন্ডিয়া একসাথে বাংলাদেশের সিভিল মিলিটারি ব্যুরোক্রেসিকে দিয়ে হাসিনাকে ক্ষমতা আনে, তাই না? কিভাবে আনে সেই গল্পটা জানলে আপনি 2026 নির্বাচনের সাথে মিলাইতে পারবেন। আসেন সেটা একটু দেখি। 2008 সালে হাসিনা হয়তো জিততো ইলেকশনে, কিন্তু যেই পরিমাণে সিট পাইছিল সেটা অবিশ্বাস্য ছিল। হাসিনার দল একাই 230টা আসন পাইছিল, আর জোট মানে জাতীয় পার্টিটা নিয়ে 263টা আসন পাইছিল, মানে বিশাল মেজরিটি। এই যে সিট পাওয়ায় দেওয়া, বেশি সিট পাওয়ায় দেওয়া, প্রত্যাশার চেয়ে বেশি সিট পাওয়া দেওয়া, এটাই সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি ডিপ স্টেটের মোডাস অপারেন্ডি। এইভাবে কাজ করে তারা পাওয়ায় দেয়। তারা ইলেকশনটাকে এমনভাবে ইঞ্জিনিয়ারিং করে যে তারা যাকে ফেভার করবে সে বিশাল মেজরিটি পাবে। বিএনপি যে পার্সেন্টেজে কম ভোট পাইছিল 2008 সালে তা কিন্তু না, কিন্তু সিট পাইল না, কারণ একটা গ্র্যান্ড ডিজাইন হয়ে গেছিল। সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির সাথে ছিল নির্বাচন কমিশন, এই শাখাওয়াতি ছিল সেই নির্বাচন কমিশনের একজন। সেই নির্বাচন কমিশন আসনগুলোর সীমানা পুনর্নির্ধারণ করলো, এমনভাবে করলো যেখানে আসলে নতুন আসনগুলোতে বিএনপি কম সিট পায়। এটা কিভাবে হয়েছে একটু বুঝাই বলি। ধরেন 2টা সিট, এই সিটে বিএনপির যেতে ভালোভাবে যেতে, এই সিটেও যেতে কিন্তু অত ভালোভাবে যেতে না, মার্জিন কম। এখন করলো কি, যে সিটে অত ভালোভাবে যেতে না, মার্জিন কম, সেই সিটে যে কেন্দ্রগুলোতে বিএনপি যেতে সেই কেন্দ্রগুলোকে এই আসনের সাথে যুক্ত করে দেওয়া হলো। তার মানে এই সিটে বিএনপির কম্পিটিশনটাকে দুর্বল করে দেওয়া হলো। ফলে এইখানে আওয়ামী লীগ বিএনপির চাইতে বেশি ভোট পাইল, এবং ভোট পেয়ে এই আসনটা আওয়ামী লীগ নিয়ে নিল। এই আসন বিএনপির আছে, অসুবিধা নেই, এটা আছে। কিন্তু এখানে যেখানে দুটোই বিএনপি পাইতো সেখানে একটা সে আওয়ামী লীগ পেয়ে গেল, বুঝেছ? এইভাবে আসনগুলোর সীমানা পুনর্নির্ধারণ করে সে নিশ্চিত করছে যেন বিএনপির কনফার্ম সিটগুলোর মধ্যে কিছু কিছু বিএনপি হারায় ফেলে। তারপরে বিএনপিকে ক্যাম্পেইনই করতে দেয়নি। বিএনপির কর্মী যারা ইলেকশনের জন্য ক্রুশিয়াল হতে পারে তাদের ইলেকশনের আগে ক্রসফায়ারে দেওয়া হয়েছে। হ্যাঁ, ক্রসফায়ারে দেওয়া হয়েছে, মানে করছি না। কি স্টিম লোয়ার চালানো হয়েছিল বিএনপির উপরে সেই সময়, সেটা আজকালকার বিএনপি নেতাকর্মীরা হয়তো জানেন না। আমি একটা এক্সাম্পল দিই। বরিশালের উজিরপুরে বিএনপির শক্ত ক্যান্ডিডেট ছিল সর্দার শরফুদ্দিন আহমেদ শান্টু। এই শান্টুর মূল খুঁটি ছিল সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাফর মোল্লা। এই আবু জাফর মোল্লাকে ধরে ক্রসফায়ারে মেরে ফেলে। দেখেন নিউজ এসছে। অভিযোগ কি জানেন? অভিযোগ করতেছে সর্বহারা পার্টির নেতা সে শান্টুর হয়ে টাকা বিতরণ করতেছিল। আবু জাফর মোল্লা জিন্দেগিতে সর্বহারা পার্টির নেতাই ছিল না, কর্মীও ছিল না, তার সাথে কোনো সম্পর্কই ছিল না। আর সর্বহারা পার্টির নেতা ইউনিয়ন পরিষদে ইলেকশন করে নাকি? করলে যেতে নাকি? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তো কমিউনিটির নেতা, সমাজের অবিসংবাদিত নেতা, সামাজিক প্রভাব আছে। সে গল্প সাজাইল যে টাকা বিলাইতে গেছিল আর তারে পাবলিকে ধরে পুলিশে দিচ্ছে। এটা সম্ভব কোনোদিন? বলেন, ইউনিয়ন পরিষদের নেতা এভাবে টাকা বিলাইতে যাবে আর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে পাবলিকে ধরে পুলিশে দেবে টাকা বিলানোর জন্য? তারপরে গল্প সাজাইছে কিভাবে? সে পাবলিকে ধরে পুলিশে দিচ্ছে, তারপরে তাকে ধরে নিয়ে অস্ত্র উদ্ধারে গেছে, তারপরে ওর সিনাই নিতে গুলি করছে ওর সাঙ্গপাঙ্গরা, পুলিশ পাল্টা গুলি করছে, ক্রসফায়ারে আবু জাফর মোল্লা মারা যায়। এরকম ঘটনা আপনি আরো খুঁজে পাবেন। কিন্তু বলা হইতেছে এমন শান্তিপূর্ণ নির্বাচন আগে কখনো হয় নাই। আবু জাফর মোল্লাকে ক্রসফায়ারে যাওয়ার নিউজেই এই দৈনিক হিরোশিমা বলতেছে আতঙ্কে আছে ভোটাররা। দেখেছেন? পুরা মিডিয়া বিএনপির বিরুদ্ধে চলে গেছিল 2008 সালে। এইবার দেখেছেন না, পুরা মিডিয়া জামাত আর এনসিপির বিরুদ্ধে চলে গেছে। ঠিক একই ঘটনা। তারেক রহমানের প্রিয় পত্রিকা দৈনিক হিরোশিমার একটা কাম দেখে আসেন। নির্বাচনের 2 দিন আগের পত্রিকা দেখেন, শিরোনাম করছে পুলিশ কর্মকর্তাদের কাছে সাবেক 2 আইজিপির ফোন। মানে আশাফুল হুদা আর আব্দুল কাইয়ুম নামে 2 আইজিপি ছিল, বিএনপির পক্ষ হয়ে নাকি পুলিশকে প্রভাবিত করার চেষ্টা করতেছে। দেখেছেন? খালেদা জিয়ার বক্তব্য দেখেন, লাস্ট বক্তব্য এটা, মানে তারপরের দিন থেকে নির্বাচনের ক্যাম্পেইন করা বন্ধ। তো কি শিরোনাম করছে? ভুল হয়ে থাকলে ক্ষমা চাইছি। কি মনে হয় ভুল হয়েছে? এই সরল স্বীকারোক্তি থেকে ভোট পায় সাবেক ক্ষমতাসীন দল, ওইখানে তো হারা কনফার্ম। এবার একটা ইন্টারেস্টিং খবর দেখায়, পাশে দেখেন হাসিনার বক্তব্য, দুর্নীতি করে কামানো টাকা ভোট কেনায় ব্যবহার করা হচ্ছে। দেখছেন? সে একটা কমপ্লেন করলো যে দুর্নীতি করে কামানো টাকা ভোট কেনার কাজে ব্যবহার করতেছে, এটা কমপ্লেন করলো। এইটাই এজেন্সি সিগনেচার, এজেন্সি এইভাবে কাজ করে। তার মানে এজেন্সির পরে টাকা ধরবে, সেটা ব্যাপকভাবে প্রচার করবে। দেখেন তারপরে বরকতুল্লাহ বুলুর 3 সমর্থকের টাকা সহ গ্রেপ্তার। দেখেছেন কত টাকা? 70,000 টাকা। 3 জনের কাছে 70,000 টাকা। কারণ হাইজানি আমি না আমার ঘোড়া আছে, বুঝেছেন? আবার দেখেন বিএনপির প্রার্থীর জামাইয়ের গাড়ি থেকে টাকা আটক। কত টাকা? 41 লাখ টাকা। ফুন্দের আলো আর দিল্লি স্টার একই সাথে যুগলবন্দি কলাপ করলো, দূরে দেখেন পাশাপাশি। তারপরে দেখেন হারুনুর রশিদ মুন্নু নিজের প্রতিষ্ঠানে নিয়ে টাকা দিল ভোটারদেরকে। এইবার তার মাইয়া কলে এমপি মন্ত্রী দুটোই হয়েছে। একই কাজ হয়েছে না? এবার একই কাজ, টাকা নিয়ে জামাতের নেতা আটক। তারপরে কি হাউকাউ বিএনপির লোকেরা আর বাঙ্গু মিডিয়া, বাঙ্গু সুশীলেরা এমন হাউকাউ লাগাইল কি ব্যান হয়েছে? ইলেকশনের দিন খরচা আছে না, এজেন্টদের খাওয়া দাওয়া যাতায়াতে টাকা দিতে হয় না, কর্মীদের খরচা আছে না, ভোটারদেরকে গুছিয়ে আনতে হয় না, কারা আনে? কর্মীরাই তো আনে। নাকি অন্য কেউ করে না? এটা নাকি এটা শুধু জামাত করে? নাকি বিএনপি এটা করে না? ভোটের কেন্দ্রের সামনে ভূতের খরচা আছে না? কোন মহাপুরুষ ইলেকশনের দিনে এই সমস্ত খরচা করে না? ভণ্ডামি দেখলে গা জ্বলে যায় এই সমস্ত। বিএনপি তো পুলিশকে পর্যন্ত টাকা দিচ্ছে, এবার আমার কাছে প্রমাণ আছে। ইলেকশন ডিউটি করা অফিসারদেরকে টাকা দিচ্ছে। যাই হোক, ওই আলাপ পরে করা যাবে, ওই প্রমাণ দেখানো যাবে। এইবার ইলেকশনের দিনে নিউজ পেপার দেখে, মানে 2008 সালে দেখেন ফখরুদ্দিন কইতেছে আমরা সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি পূরণের দ্বার প্রান্তে। আর প্রফেসর ইউনূস কইলেন কিছুদিন আগে তার ইলেকশনে কিছুদিন ঐতিহাসিক নির্বাচনের দ্বার প্রান্তে বাংলাদেশের মানুষ, সেম টু সেম। আর কি গণতন্ত্র ফেরার উৎসব আজ। দেশে কি গণতন্ত্র ফিরেছিল?
নাকি ফ্যাসিবাদ কায়েম হয়েছিল, মতিউর রহমান লেগেছে আরেকটি সুযোগ, আরেকটি সম্ভাবনা। ওরে বাবা, মরে যাই। গণতন্ত্র মানে ভোট। তো মতিউর রহমান সুযোগ কোনটা এসেছিল? পরের দিনে পত্রিকা দেখান, আওয়ামী লীগের বিজয় তো কইছে, আবার কইছে ওইটা সাব হেডলাইনে কইছে দুর্নীতির বিরুদ্ধে ভোট বিপ্লব। তারেক রহমানকে দেখায় না, এটা নিচে দেখেন আলাদা করে হেডিং দিয়ে লিখেছে যুদ্ধাপরাধে অভিযুক্তদের ভরাডুবি, এই দিয়েও শান্তি পায় নাই। আবার নিচে আবার একটা আলাদা নিউজ করছে, নিজামী মুজাহিদ সাইদি সহ শীর্ষ জামাত নেতারা পরাজিত। বেশি মজা পাইছে ফোনের আলো। ওই ইলেকশনে 72 আসনে কারচুপির অভিযোগ আনিছিল বিএনপি। ওই 72 আসন পাইলেও বিএনপি হারতো। কিন্তু এইটাই তো এজেন্সির সিগনেচার, এই সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির সিগনেচার, যে এমন আসন দেবে যেটা প্রত্যাশা করেনি। আপনি ধরেই নিতে পারেন এই 72টা আসন এক্সট্রা দেওয়া হয়েছিল আওয়ামী লীগকে। এটাই ডিপ স্টেটের খেলা। ডিপ স্টেট পলিটিক্যাল পার্টিকে বুঝাইতে চায় আমি তোমাকে ক্ষমতা বসাইছি, ডিপেন্ডেন্ট করে দেয় পলিটিক্যাল পার্টিকে ব্যুরোক্রেসির কাছে। এবার বুঝেছেন তো বিএনপির যে ডিপ স্টেট জিতাই দিচ্ছে। এইবারে নির্বাচনে 2026 নির্বাচনে পার্ট ছিল বলছেন নিজে, তার পার্টটা ছিল আমেরিকার সাথে বরাবর করে দেওয়া। কেন আমেরিকাকে দরকার? কারণ ডিপ স্টেট একা ক্ষমতা ধরে রাখতে পারে না, তাদের দরকার আন্তর্জাতিক সমর্থন, যেহেতু জনগণ তাকে সমর্থন দেয়নি। তাই বাংলাদেশের ক্ষমতার খেলায় সবসময় একটা পরাশক্তি থাকে। তো প্রেসিডেন্ট ইউনূস এটা করছে এই খলিলুর রহমানকে দিয়া। কেমনে করছে? আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি দিয়া। তো খলিলুর রহমানকে আমি প্রশ্ন ছুড়ে দিছিলাম যে আপনারা কেন ইলেকশনে 72 ঘন্টা আগে আমেরিকার সাথে চুক্তি করলেন? উনি সংবাদ সম্মেলনে বলছেন যে চুক্তির ব্যাপারে জামাত আর বিএনপির সাথে আলাপ করে নিচ্ছেন, ওনাদের সম্মতিতে এই চুক্তি হয়েছে। জামাতের আমি পরিষ্কারভাবে অস্বীকার করছেন যে এই চুক্তি নিয়ে তাদের সঙ্গে অন্তত প্রফেসর ইউনূস সরকারের কোনো আলাপ করে নেই। এই মিছা কথাটা খলিলুর রহমান কেন কইল? প্রফেসর ইউনূসের শাসনে বাংলাদেশ পুরোপুরি আমেরিকার বলয়ে ঢুকে গেছে, আর এইটার কারিগর খলিলুর রহমান নিজে। এই ঝুঁকে যাওয়া প্রফেসর ইউনূসের সম্মতি থাকুক আর না থাকুক, বাস্তবতা হইতেছে বাংলাদেশ বিপজ্জনকভাবে আমেরিকার কোলে গিয়ে উঠছে। ইরানের বিরুদ্ধে ঠিক আমেরিকার ভাষায় বিবৃতি দিয়ে আমার কথাটাই প্রতিষ্ঠা করছে বিএনপি সরকার। 1975 পরে কখনোই পরাশক্তির দিকে এইভাবে ঝুঁকে থাকে নাই বাংলাদেশ। মুজিবের একটা বড় ফেইলিয়ার ছিল তার ফরেন পলিসি। সোভিয়েত ঘেঁষা পররাষ্ট্রনীতি তাকে সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল। চীনের স্বীকৃতি পায় বাংলাদেশে মুজিব জয় বাংলা হয়ে যাওয়ার পরে। চীন বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ 1972 1974 পর্যন্ত 2 বার ভেটো দিয়ে থাকাইছিল। 2 বার। আওয়ামী লীগ নিজেই দাবি করে কিউবার পাটের বস্তা পাঠানোর কারণে আমেরিকা খাদ্য সাহায্য দেয় না, এই জন্য 1974 দুর্ভিক্ষ হয়। এমনকি মুজিবের মৃত্যুর জন্য আমেরিকাকে দায়ী করে। এই ঠিক এইরকম একটা বিপজ্জনক পররাষ্ট্রনীতি নিচ্ছে এইবার বিএনপি। সারা দুনিয়াকে শত্রু বানাই দিচ্ছে আমেরিকার কলেজে উঠে। বিএনপির কি ক্ষতি হবে জানি না, কিন্তু বাংলাদেশকে পররাষ্ট্রনীতি ঠিক করে লাইনে আনতে অনেক কাঠখড় পুরাইতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। তিনি যা করেছেন সেটা চূড়ান্ত পর্যায়ে ধৃষ্টতা, লিমিট ক্রস করেছেন। আমাদের জুলাই আন্দোলন এবং জুলাই সনদের বিরুদ্ধে যে কথা বলেছেন এটা অমার্জনীয়, এটা ক্ষমা করা যায় না। আমরা কঠিন প্রতিবাদ করি, আসুন আমরা সবাই প্রতিবাদ করি, যে যার জায়গা থেকে প্রতিবাদ করি। আমরা একদম অঙ্কুরে বিএনপির যে বীজ বৃক্ষ, এটার অঙ্কুর নষ্ট করে দিতে চাই, নইলে এই বিষ সমাজকে, রাষ্ট্রকে ধ্বংস করবে। বিএনপির যে বীজ বৃক্ষ, এটা সমাজকে কলুষিত করবে, একদলীয় শাসন কায়েম করবে। ইতিহাসের ভয়ঙ্করতম প্রতারক সরকার বিএনপি সরকার। আপনি চিন্তা করেন, যেই সালাউদ্দিন আহমেদ সংবিধান অনুযায়ী শিলং থাকার কথা, সেই সালাউদ্দিন আহমেদ এখন এসে একদম হাসিনার মতো সংবিধান করছে। একটু মনে করেন, অনেকে ভুলে গেছেন, আমরা তো ভুলিনি, কারণ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করতাম, হাসিনার বিরুদ্ধে কত কথা বলতাম। নির্বাচন ঘনিয়ে আসলে বিএনপি জামাত বলতো যে তত্ত্বাবধায়ক সরকার অধীনে, নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন করতে হবে। বিএনপি জামাত একসময় তত্ত্বাবধায়ক সরকার বলতো, তো পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকার শব্দটা বিএনপি জামাত বলা বাদ দিয়ে দিচ্ছে, তারা বলতো নিরপেক্ষ সরকার, মানে সেটা অন্য কোনো নামে হতে পারে, অথবা বর্তমান সংবিধানের আলোকে কোন বিশেষ তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করা হোক, অন্তর্বর্তীকালীন সরকার, এগুলো বলতো। তখন আওয়ামী লীগের পক্ষ থেকে জবাব হতো সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তখন বিএনপি কি বলতো? সংবিধান কিসের সংবিধান? মানুষের জন্য সংবিধান। কত থিওরি বিএনপির অ্যাক্টিভিস্ট, বুদ্ধিজীবী, বিএনপির আইনজীবীরা নিয়ে আসতো। হ্যাঁ, সংবিধান কিসের সংবিধান? মানুষের জন্য সংবিধান। সংবিধান আপনি সংশোধন করেন, কোনো ব্যাপার? আর সংবিধানের আলোকেও এভাবে একটা নিরপেক্ষ সরকার করা যায়, কত ব্যাখ্যা নিয়ে আসতো। কিন্তু বিপদ কেটে গেছে। এখন আওয়ামী লীগ যে ব্যাখ্যা দিত সংবিধান জনরায়ের বিরুদ্ধে, যে জনপ্রত্যাশার বিরুদ্ধে, যে এখন বিএনপি সেই ব্যাখ্যা দেওয়া শুরু করেছে। কিন্তু দেখেন আওয়ামী লীগ এবং বিএনপির ব্যাখ্যাটা কতটা নির্লজ্জ ফারাক। আওয়ামী লীগ তো নিজেরা সংবিধানটা নিজেদের মতো সাজিয়েছে, আর বিএনপি সংবিধান এখন পর্যন্ত নিজেদের মতো সাজাতে পারেনি, এখনই তারা সংবিধান বলছে। এটা ভয়ঙ্করতম প্রতারণা। এই সালাউদ্দিন বলছেন কি আবেগের ভিত্তিতে দেশ চলে না, মানে জুলাই সনদ এটা আবেগ, মানে এটা স্পষ্ট জুলাই সনদকে আবেগ বলেছেন। জুলাই সনদ আবেগ, এই আবেগে আপনারা সাইন করেছেন কেন? হ্যাঁ, জুলাই সনদ আবেগ, এই আবেগকে মানুষ ধারণ করবে, এই আবেগ বাস্তবায়ন করেছে। সংবিধান অনুযায়ী দেশ চালাতে হবে, এই তো। হাসিনা কোন সংবিধান অনুযায়ী পালিয়েছে? প্রধানমন্ত্রী পালিয়ে যায়, এরপরে আপনার ক্যান্টনমেন্টে গেছেন, ক্যান্টনমেন্টে যাওয়ার পরে ছাত্রদের সাথে আলোচনা করেছেন, তারপরে আবার বঙ্গভবনে গেছেন, তারপরে 3 দিন বসে একটা সরকার কাঠামো ঠিক করেছেন। এটা কোন সংবিধানের আলোকে করেছেন? সংবিধান মারাইতে আসছেন। প্রতারণার একটা লিমিট থাকা দরকার। আমার তো মনে হয় এই সালাউদ্দিনের কপালে আবার শিলং আছে, এই লোককে আবার শিলংয়ে পালাতে হবে, কারণ প্রকৃতি তাকে ক্ষমা করবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের যে মহান নিয়ামত তিনি পেয়েছেন, কত বড় নিয়ামত, যে জীবনে বাংলাদেশের মাটির ঘ্রাণ পাওয়ার সম্ভাবনা ছিল না। শিলংয়ে ঠিক আছে একটা ইসলামের টাকায় একটা বিলাসী জীবনযাপন করতেন, কিন্তু তারপরও বাংলাদেশে আসার একটা আকাঙ্ক্ষা তার ছিল ডেফিনেটলি, কিন্তু আসতে পারেনি। আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশে এসেছেন, আর এখন এসে বেঈমানি করছেন। আল্লাহর গজব পড়বে সালাউদ্দিনের উপর। আমি বদদুয়া দিচ্ছি না, কিন্তু দেওয়ার দরকার নেই।
প্রকৃতির কিছু রিয়ালিটি আছে। একই ভুল বারবার করলে বা নির্লজ্জ প্রতারণা করলে প্রকৃতি প্রতিশোধ নেয়। সালাউদ্দিন আহমেদ যে প্রতারণা করছেন, প্রকৃতির প্রতিশোধের মুখে পড়তে পারেন। জুলাই সনদ সংবিধান অনুযায়ী না, নাকি সংবিধান অনুযায়ী শুধু এসালম, এসালমের বাইরে কোনো সংবিধান নেই। এটা হচ্ছে বিএনপির সংবিধান। এসালম বলুক, এসালম উদ্যোগ নিক যে জুলাই সনদ বাস্তবায়ন হবে, দেখবেন যে সংবিধানে অটো ঢুকে যাবে এটা। তো দর্শক, এই জুলাইকে আবেগ বলায় বা আরেকবার কিন্তু কার্যত ক্ষমা চেয়েছিলেন। কারণ দেখেন, আমাদের দুর্ভাগ্য, যেই লোকগুলো জুলাইয়ে বাংলাদেশি ছিল না, যাদের কোনো অবদান ছিল না, তারা এসে এখন মহানায়ক হয়ে গেছে। আর যারা যুদ্ধ করেছে, জীবন দিয়েছে, তারা কিছু না। তো এই জন্য আসলে উদার হতে হয় না। ভুলটা হয়েছে 5 আগস্টে। যারা আন্দোলন করেছে, জীবন দিয়েছে, তারা বাদে কেউ স্টিক পাবে না, এটা হওয়ার কথা ছিল। যারা রাজপথে ছিল, এর বাইরে কেউ সুবিধা পাবে না। কিন্তু বিদেশ থেকে উড়ে এসে জুড়ে বসেছে সবাই। সালাউদ্দিন আহমেদ আরো কত কি আপনারা জানেন, আরামে বসেছিল, এখন তারা বিপ্লবের নায়ক সেজেছে। তারাই এখন সবকিছু চালায়। চিন্তা করেছেন? তাও আবার এমন এক দেশে ছিল, যে দেশ বাংলাদেশের শত্রু, যে দেশের বিরুদ্ধে বাংলাদেশের যুদ্ধটা হয়েছে কার্যত 5 আগস্ট। যারা হাসিনাকে রক্ষা করতে চেয়েছিল কিন্তু পারেনি, এবং হাসিনাকে যারা আশ্রয় দিয়েছে সেই দেশে ছিলেন সালাউদ্দিন আহমেদ। সেখান থেকে এসে তিনি এখন বাংলাদেশে অল ইন অল। আর যা যুদ্ধ করেছে তারা কিছু না। যাদের কারণে দেশটা স্বাধীন হলো, ফেসিবাদ মুক্ত হলো, সেই আসিফ নাহিদ, এরা কিছু না। তাদের কথা কোনো দাম নাই, সব দাম এই সালাউদ্দিন আহমেদ যা বলবেন। তিনি সংবিধান, জাতির ভবিষ্যৎ ঠিক করছেন, তিনি সবকিছু ঠিক করে দিচ্ছেন। এই যে আবেগ বলা জুলাইকে, আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। হ্যাঁ, এটা আবেগ। এই আবেগের কারণেই হাসিনার পতন হয়েছে, এবং এই আবেগকে আমরা ধারণ করতে চাই। জনগণের আবেগের ভিত্তিতে দেশ চলবে। এই আবেগকেই সংবিধানে রূপ দিতে হবে। আর জনগণের আবেগের সাথে সংবিধানের সাথে কন্ট্রাডিকশন হলে ওই সংবিধানকে আমরা ছুঁড়ে ফেলবো। জনগণের আবেগের আলোকে সংবিধান প্রণয়ন করবো। জনগণের আবেগের স্থান পেয়েছে জুলাই সনদ। অতএব এই কথিত আওয়ামী সংবিধানের চাইতে জুলাই সনদের মূল্য আমাদের কাছে বেশি। আমরা জুলাই সনদকেই মূল্য দিই, ওইটাই সংবিধান, এটাই শেষ কথা, এটাই প্রতিবাদ। দর্শক, নাহিদ ইসলাম বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদকে অবজ্ঞা করেছেন। হ্যাঁ, অবজ্ঞা করেছেন, এই জন্য তাকে ক্ষমা চাইতে হবে। কারণ এই জুলাই সনদ শহীদদের রক্তে রঞ্জিত। এই জুলাই সনদ জুলাই আন্দোলনে বেঁচে যাওয়া গাজীদের নিঃশ্বাসের ফলে তৈরি। এই জুলাই সনদ কথিত কোনো সনদ নয়, এটা শিলংয়ে বসে রচিত কোনো সনদ নয়, এটা এসালমের কোনো প্রেসক্রিপশন নয়, এটা জুলাই সনদ। এটাকে অবজ্ঞা করলে তার পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। হয়তোবা তারা এখন ক্ষমতায়, তাদেরকে অন্য কেউ কিছু করতে পারবে না, কিন্তু প্রকৃতির প্রতিশোধের মুখে পড়বেন, আল্লাহর গজব পড়বে আপনার উপর। আপনি লিখে রাখেন, আপনার কি হবে সামনে আপনি কল্পনা করতে পারবেন না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জুলাই সনদকে অবজ্ঞা করেছেন বলে অভিযোগ তুলেছেন এনসিপির আহ্বায়ক জাতীয় সংসদের বিরোধী চিফ হুইপ নাহিদ ইসলাম। জাতীয় সংসদের প্রথম অধিবেশন দ্বিতীয় দিনে আলোচনা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জুলাই সনদকে অবজ্ঞা, এই জুলাই সনদকে অবজ্ঞা করেছেন, এটা অনেক এমপিরা বলেছেন যেটা তিনি বলতে পারেন না। কিন্তু আমার তো মনে হয় সালাউদ্দিন আহমেদের এই বক্তব্যের প্রতি জুলাই ঐক্য, জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স, এরকম আরো অনেক সংগঠন আছে, রাজপথে প্রতিবাদ করা দরকার। এই প্রতারকের বিরুদ্ধে রাজপথে মিছিল করা দরকার, এবং প্রধানমন্ত্রীর কাছে দাবি করা দরকার, যেহেতু প্রধানমন্ত্রী নিজে জুলাই সনদকে অবজ্ঞা করেননি, যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি আপনার এই প্রতারককে ওখান থেকে সরান। না, আমরা যেটি ভেবেছিলাম সেটি হচ্ছে না। আমরা ভেবেছিলাম জুলাই সনদ নিয়ে যে আইনি জটিলতা এবং বিএনপি সংবিধানকে আঁকড়ে ধরা, আর 11 দলীয় জোট জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য সরকারি দলের প্রতি জোর চাপ প্রয়োগ করা, এই দুটি বিষয় হয়তো সংসদের ভিতরেই সমাধান হবে। কিন্তু এখন দেখছি না, এটি সংসদের ভিতরে আর সমাধান হচ্ছে না। এটি এখন চলে আসছে রাজপথে, এবং রাজপথের লড়াই সংগ্রামের মধ্য দিয়েই মনে হচ্ছে এই জুলাই সনদ বাস্তবায়ন করতে সরকারকে বাধ্য করবে 11 দলীয় জোট। এর কারণ কি? কারণ আপনারা জানেন, নির্বাচনের পরের দিন থেকেই, যেদিন বিএনপি জয়লাভ করেছে তার পরের দিন থেকেই জুলাই সনদ থেকে তারা ঠিক 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। তারা নির্বাচনের আগের দিন পর্যন্ত সংস্কার কমিশনে যে আসা যাওয়া করেছে, এই সময়ে তাদের যে বক্তব্য ছিল জুলাই সনদ সম্পর্কে, নির্বাচনের দিন তারা পোল্টি মেরেছে, একেবারে পুরা পোল্টি মেরেছে। এবং এখন আমরা উবায়দুল কাদেরকে যেরকম দেখেছিলাম 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত, কোথায় কোথায় সংবিধান, উঠতে সংবিধান, বসতে সংবিধান, খাইতে সংবিধান, শুইতে সংবিধান, প্রতিটা কোথায় সংবিধান। এবং এই সংবিধানের ভিতরে মানুষের কল্যাণের আর কিছু ছিল না। যা কিছু তারা বলতো সবকিছু শাসক দলের অধীনে যায়, শাসক দলের পক্ষে যায়, এইরকম বিষয়গুলো তারা এনে এনে মানুষের সামনে তুলে ধরতো আর বলতো যে এই হচ্ছে সংবিধান, এইটা আছে। মানুষ এই সংবিধান সংবিধান শুনতে শুনতে মানুষ ভেবেছিল যে এই সংবিধান মানে তো মানুষের তাইলে একটা বিষ, এটা তো একটা বিষ, এই বিষ খেলে তো মানুষ মারা যাবে। যার কারণে ওই বিষ আর মানুষ খেতে চায় নাই। মানুষ 5 আগস্ট সংগঠিত করেছে, রাস্তায় নেমে এসে। ওবায়দুল কাদের চলে গেছে, আমরা বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে দেখছি, তিনি কোথায় কোথায় সংবিধান, এই সংবিধান তার এত ভালো লেগেছে, এইখান থেকে সে মোটে কালে তাকে টেনেও আটালুর মতো লেগে আছে, টেনেও তাকে এখান থেকে আর নামানো যাচ্ছে না। সংবিধান তার চাই, যদিও এই সংবিধানের কিছু অংশ বাদ দিয়ে কিছু অংশ তাদের কাছে ভালো লেগেছে। ঠিক সূরা বাকারায় ওই যে 275 নম্বর আয়াতে আল্লাহ যখন সুদের আয়াত নাজিল করে, ওইখানে কিন্তু আল্লাহ জানতো যে মানুষের চরিত্রটা কি হবে। ওইখানে বলে দিয়েছে যে তোমরা কি
এই কিছু অংশ মানবা এবং কিছু অংশ মানবা না। আরো এক জায়গায় বলছে আফা তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদিল কিতাব, তোমরা কি এই কিতাবের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না, এরকম হবে? এরকম তো হবে না। এটা আল্লাহ জানতো মানুষের চরিত্র সম্পর্কে। তো সালাউদ্দিন আহমেদ এই সংবিধানেরই একটা অংশে তারা শপথ নিয়েছে। রাষ্ট্রপতির অর্ডিন্যান্স কিন্তু দুটোই, গণভোটও রাষ্ট্রপতির অর্ডিন্যান্স, এই নির্বাচনও রাষ্ট্রপতির অর্ডিন্যান্স। তাহলে রাষ্ট্রপতির অর্ডিন্যান্স বলে গণভোটকে তারা বাতিল করে দিচ্ছে, জনরায়কে তারা বাতিল করে দিচ্ছে, জনগণকে নিয়ে তারা তামাশা করছে। আর ওই অর্ডিন্যান্সেরই আর একটা অংশ, একটা পার্ট, একটা সেগমেন্ট, এই নির্বাচন, সেটাকে তারা মেনে নিচ্ছে যে এটা সংবিধান সম্মত। সেলুকাস, এটা সেলুকাস। অনেকেই বলছে যে এটি বিএনপির রাজনৈতিক দূরদর্শিতা। না, এটি রাজনৈতিক দূরদর্শিতা নয়। এইটাকে যদি আপনি রাজনৈতিক দূরদর্শিতা বলেন, তাহলে রাজনৈতিক দর্শিপনা কোনটা, রাজনৈতিক বেহায়াপনা কোনটা, রাজনৈতিক মুনাফেকি কোনটা? জনগণকে বোঝাতে হবে, এটি জনগণকে বোঝাতে হবে। আপনি যদি রাজনৈতিক দূরদর্শিতা এবং রাজনৈতিক বেহায়াপনার ভিতরে, রাজনৈতিক মুনাফেকের ভিতরে পার্থক্য আপনি তৈরি করতে না পারেন, তাহলে জনগণ আপনাকে কি দেখে আপনার পিছনে থাকবে? যাই হোক, সংসদে যেহেতু এই আলোচনার আর কোনো সমাধান হচ্ছে না, বিএনপি ওইখান থেকে আর আসবে না। কারণ অনেকেই এখন বলতে শুরু করেছে যে বিপদ কেটে গেলে মানুষ বিএনপি হয়ে যায়। এটাই বাস্তব। তো 11 দলীয় জোট তারা সাংবাদিক সম্মেলন করে পরিষ্কার করে বলে দিয়েছে যে না, সংসদে যেহেতু আর আলোচনার পরিবেশ নাই, বিরোধী দল বলছে যে আমরা চেয়েছিলাম সংসদের ভিতরে বসে আলোচনা করে আমরা সমাধান করব। যেহেতু নিজেদের মন গড়া ব্যাখ্যা সালাউদ্দিন সাহেব বারবার দিচ্ছে এবং তিনি ওই নড়ে চড়েই খাসকাটা কুমিরের সেই গল্পের মতো, আপনারা জানেন ওই গল্পে আর আমি এখন যাচ্ছি না, উনি নড়ে চড়েই সেই খাসকাটা কুমিরের গল্পের দিকে চলে যাচ্ছে। সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এগুলো আমরা বুঝি। সংবিধানের বাইরে আপনি এখন হঠাৎ করে কেন এত সংবিধানের প্রেমে পড়ে গেলেন, এগুলো আমরা বুঝি। কারণ এই সংবিধানে জয়নুল আবেদিন ফারুক বলেছে যে 2032 সালের যে নির্বাচন, এই নির্বাচন তারেক রহমানের অধীনে হবে। জয়নুল আবেদিন ফারুক বলেছে, আমি দিয়ে দিচ্ছি এখানে, দেখুন তার কথা শুনুন। ইন্টেরিয়ার গভর্নমেন্ট আমলে যে ভোট আমি দেখেছি, সেই ভোট যেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান, ওনার অধীনে আবার যে 14তম সংসদ নির্বাচন হবে, জনগণ প্রত্যাশা করবে এমন একটি নির্বাচন ওনার মাধ্যমে উপহার দেওয়া। কারণ উনি পারবে, এই কারণে পারবে, ওনার যে দক্ষতা অর্জন করেছে, আমি বিশ্বাস করি ইনশাল্লাহ উনিও এই ইন্টেরিয়ার গভর্নমেন্টের মতো ক্ষমতা হস্তান্তরের পর আরেকটি নির্বাচন অনুষ্ঠিত করতে পারবে। মানে কি অশুভ সংকেত, এটি অশনি সংকেত। শেখ হাসিনা যেরকম সংবিধানের দোহাই দিয়ে, কারণ এই 72-এর সংবিধান এগুলো আছে, জনগণকে তেশ মারার সবকিছু বন্দোবস্ত ওইখানে আছে, যার কারণে তো ওই সংবিধান থেকে সে বের হতে চায়নি। ওই সংবিধানের ভিতরে থেকেই তো সে স্বৈরাচার হয়েছে। ওই সংবিধান তো স্বৈরাচার তৈরি করেছে। এখন ওই সংবিধান থেকে যদি বিএনপি বেরিয়ে আসে, তাহলে শেখ হাসিনা যা করে গিয়েছে এরা তো এটা করবে। এদের মগজের ভিতরে এই জিনিসটা আছে। শুরু থেকেই এটি আমাদের কাছে কেন যেন মনে হয়েছিল। আসলে রাজনৈতিক দলদের চরিত্র বিশ্লেষণ করলে তারা কোন দিকে পা ফেলছে এটি বোঝা যায়। যখনই বিএনপি বারবার এই হঠাৎ করে 72-এর সংবিধানের প্রেমে পড়ে গেল এবং ওই সংস্কার কমিশনের বিভিন্ন বিষয়গুলো মানতে চাচ্ছিল না, যে জিনিসগুলো বাংলাদেশের মানুষ চায়, সেখানে তারা নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছিল, তখনই আমাদের কাছে মনে হচ্ছিল যে এরা সুযোগ পেলে এই সংস্কার মানবে না। তারা ওই হাসিনা যা করে গেছে তার ভিতরেই তারা থাকবে, কারণ প্রতিশোধ নিতে হবে। তাদের ভিতরে একটা বিষয় কাজ করছে, জানে শেখ হাসিনা করে গেছে তখন কিছুই না, আর আমরা এখন ক্ষমতা এসেছি, আমাদের ক্ষেত্রে যত নিয়ম হবে, আমাদের ক্ষেত্রে সবকিছু পরিবর্তন করতে হবে, এটা আমরা মানবো না। এই জিনিস তাদেরকে পেয়ে বসেছে, কারণ তারা তো ক্ষমতায় বসে গেছে। এখন ওই হাসিনার মতো সেনাবাহিনী তাদের, র্যাব তাদের, পুলিশ তাদের, বিজিবি তাদের, আনসার তাদের, আমলা তাদের, সবকিছু তাদের। সুতরাং তারা তো এখন হাসিনার মতো সীমাহীন ক্ষমতা পেয়ে গেছে। তবে একটা বিষয় কিন্তু মাথায় রাখা দরকার, এই যে গতকাল এই কালশি রোডের মাথায় মিরপুর 11-তে একজন রিক্সা চালক, অটো চালক, এক পুলিশ ইন্সপেক্টর, ট্রাফিক ইন্সপেক্টর, সে তার অটোটা একটু মানে তার মনে বোধ হয় না, অটো চালক পুলিশের উপরে যে মায়ের মুখী আচরণ, কেউ তাকে থামাতে পারে না। এক পর্যায়ে জনগণও ওই অটো চালকের পক্ষ হয়ে যাচ্ছিল, কিন্তু অটো চালক যখন অতিরিক্ত করে ফেলেছে, ওই পুলিশ সদস্যের উপরে যখন অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছে এবং এক পর্যায়ে মারবে ধরে, এই অবস্থা তখন জনগণ অটো চালককে বলেছে না তুমি সীমা লঙ্ঘন করছো। তো এই বিষয়টা কিন্তু একটু মাথায় রাখা দরকার। মানুষের ভিতরে শেখ হাসিনাকে তাড়ানোর পরে এই বাংলাদেশের মানুষের কলিজাটা প্রথমে এক কাঁচা ছিল, হাসিনাকে তাড়ানোর সময় ওইটা একটু ফুলে ফেপে হাফ কেজি হয়ে গিয়েছিল, আর হাসিনাকে তাড়ানোর পরে ওইটা এখন 1 কেজি হয়ে গেছে কলিজাটা। সুতরাং এইটা মাথায় রাখতে হবে, জনগণ যেটা চায় সেটা তারা আদায় করে নেওয়া শিখে গেছে। দর্শক আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে আপনারা শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টার যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।